যা আলোচনা হওয়ার আলোচনা শেষ, আলোচনা আর কিছু। এখন ধরেন যদি গণভোটের প্রশ্নটা আসে, অথবা ধরেন ওই যে প্রেসিডেন্সিয়াল অর্ডার তো হবে না, বলা হচ্ছে চিফ অ্যাডভাইজারের অর্ডার দিয়ে যদি সব আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা হয়, সেগুলো না, প্রশ্ন হচ্ছে যে আপনি একটা সনদে আমরা সবাই একমত হয়ে গেছি এবং এটার বাস্তবায়নের অঙ্গীকার সবাই কোথায় হলেন? 55টা রাজনৈতিক দলের মধ্যে নিবন্ধিত 18টা দল মাত্র সিগনেচার করলেন না, সবাই। সেটা তো আমরা মানে এখানে একটা জিনিস ভুল বোঝানো হয়, সেটা হচ্ছে যে স্বাক্ষর করাটা আর একমত হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা কিন্তু একটা অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেছি, আর আমরা কিন্তু আগেই একমত হয়ে ওই চ্যাপ্টারটা শেষ করেছি, ঠিক আছে? এখন যারা স্বাক্ষর করে নাই তারা কিন্তু বলে নাই যে আমরা এটা স্বাক্ষর করব না, তারা বলছে এটার বাস্তবায়নের রূপটা আমরা দেখে তারপর করব। আর আমরা যারা স্বাক্ষর করেছি আমরা সরকারের উপরে বিশ্বাস রেখেছি যে ওনারা এটা বাস্তবায়নের জন্য একটা। আচ্ছা, আমাকে একটা জিনিস জাস্ট, আমি যেহেতু আপনি প্রক্রিয়ার মধ্যে ছিলেন, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি ব্যক্তিগতভাবে ছিলেন আর মিস্টার পাভেলের দল তো ছিল। নিবন্ধিত রাজনৈতিক দল কয়টা বাংলাদেশে এখন? 55 এখন 54 বা 55টা রাজনৈতিক দল। আওয়ামী লীগ মানে সাসপেন্ডেড তার কার্যক্রম, আমি আওয়ামী লীগকে বাদ দিলাম। আপনারা অংশ নিয়েছেন 33টা দল, 33টা দলের মধ্যে বেশ কিছু রাজনৈতিক দল নিবন্ধিত না। এই যে বাকি নিবন্ধিত রাজনৈতিক দলগুলো, তারা কোথায়? মানে তাদেরকে কি ইনভাইট করা হয়েছিল এই আলোচনায়? না, তাদেরকে ইনভাইট করা হয় নাই। এখানে যেটা হয়েছে, যেটা মানে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ রেজিম, যেটা এই ফ্যাসিবাদী রেজিমের সাথে যে সমস্ত দলগুলো ইনভলভ ছিল সেই সমস্ত দলকে এখানে ইনভাইট করা হয় নাই সোফার, আমরা যেটা দেখলাম আর কি। এবং এটার একটা কারণ হচ্ছে যে মানে নিবন্ধিত সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল ওই রেজিমের সঙ্গে ছিল। আপনি যদি সংখ্যার বিচারে হিসাব করেন, এটা সংখ্যাটা হিসাব করলে হয়তো বোঝা যাবে, তাই দাঁড়ায়। কারণ সংখ্যা দাঁড়ালে সেটা দাঁড়াবে। সেটা হচ্ছে আপনি তো পরিষ্কার যে আওয়ামী লীগের সাথে একদিকে জাতীয় পার্টি, একদিকে 14 দল, আর এর বাইরে আওয়ামী লীগ কিছু নতুন দল তৈরি করেছে, যেটা গত ইয়াতে দেখা গেলো ডিজিএফআইরা নানাভাবে দল তৈরি করেছে। তো এইরকম একটা গুচ্ছ, আপনি যে 54টা দলের কথা বলেছেন সেখানে দেখা যাবে যে মানে খুব অ্যাক্টিভ দল আছে 20 থেকে 22টা নিবন্ধিত। মানে একটা নিবন্ধন তো এখানে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের পলিটিক্সে। আপনি দেখেন জাতীয় পার্টির নামেই দল আছে 4টা না 5টা, ঠিক আছে? তারপর একই নামে বিভিন্ন রকমের দল আছে, এই ব্যাপার স্যাপার আছে। তো এখানে একটা টেকনিক্যাল জায়গা যেটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে ডাকলেন না, সে ধরেন তার কার্যক্রম নিষিদ্ধ আছে বলে, জাতীয় পার্টিকে ডাকলেন না কেন, এই প্রশ্নটা উঠবে। আমরা উঠেছি, এই প্রশ্নটা তুলেছিও। এখন জাতীয় পার্টিকে ডাকার সাথে সাথে দেখা গেলো যে সব রাজনৈতিক দল বলছে এদের সাথে আমরা কীভাবে সংস্কার আলোচনায় বসবো। প্রতিনিয়ত দেখা যাবে যে সেখানে বিষয়গুলো আসবে। দেখবেন জাতীয় পার্টির লোকদের সাথে আমরা কোনো টক শোতে গেলেও সেখানে এই একটা মানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, খুব অসৌজন্যমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে ওখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেই একটা কনসেনসাস তৈরি হয়েছে যে ফ্যাসিবাদের যারা সহযোগী ছিলেন, সহযাত্রী ছিলেন, তারা এই আলোচনায় থাকতে পারবেন না। ইভেন বাংলাদেশ জাসদ সহ আরও 2-1টা দল, ইভেন আপনার একদিন দেখা গেল যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারেও একজন প্রশ্ন তুলেছে যে ওনারা এখন ধরেন যেমন বাংলাদেশ জাসদের উদাহরণ দিই। বাংলাদেশ জাসদ এক সময় 14 দলে ছিল এবং বাংলাদেশ জাসদ 14 নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু 14 দলের ভেতরে থেকে বাংলাদেশ জাসদ 2018 নির্বাচনে প্রশ্ন তুলেছে এবং প্রশ্ন তুলে তারা আবার সেখান থেকে বেরিয়ে এসছে। তো ইতিহাসে তো আওয়ামী লীগের ঘনিষ্ঠ, আজকে যারা এখানে আছে তারাও কেউ কেউ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল। মহাজোটে তো আপনার ইভেন জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে। সো এখানে একটা রেড লাইন দেয়া হয়েছে, একটা লাইন ঠিক করা হয়েছে, সেটা হচ্ছে আর ফ্যাসিস্ট ক্যারেক্টার এইসব রাজনৈতিক দলের মধ্যে যে নেই কারো মধ্যে, এটাও তো বলা যাবে না। না, সেটা তো যার যখন মানে যার আঙ্গিনায় যার অবস্থায় তার ফ্যাসিজম তো বোঝা যায়, সেটা তো আলাদা হিসাব। আমরা যেটা বলছি যে এখানে একটা লাইন ঠিক করা হয়েছে যে ফাইনালি এই চূড়ান্ত, মানে এখানে তো দেখা গেছে যে আসলে আমার আবার আরেকটা প্রশ্ন, আমি আমার আবার আরেকটা প্রশ্ন, এই পুরো প্রক্রিয়াটাকে আপনারা অ্যাডহক বেসিসে করতে চাইছেন না এটা যেন সাস্টেইনেবল হয় সেই চেষ্টা করেছেন? না, অবশ্যই সাস্টেইনেবল। মানে আপনার এই যে যাচাই বাছাই পক্ষে নেওয়া, কাউকে বাইরে রাখা, এতে তো মনে হয় পুরো বিষয়টা সাস্টেইনেবলিটির দিকে মনোযোগ দেওয়া হয় না। শুনেন, আমরা এটা নিয়ে কিন্তু প্রচুর তর্ক করেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা যে জিনিসটা করেছি, ধরুন আমরা সাংবিধানিক বৈধতা চাচ্ছি, আইনি বৈধতা চাচ্ছি, আমরা এটা কনসেনসাস চাচ্ছি, আবার এটাকে গণভোটে দিয়ে সকল মানুষের একটা মতামত নিতে চাচ্ছি। এই তো একটু তো প্রসেস, তো যে আমরা যাতে কেউ বাদ না যায় শেষ পর্যন্ত।
প্রশ্ন হচ্ছে ধরেন কালকে এমন একটা সরকার আসলো যারা এই টোটাল প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত না, যারা হয়তো এই প্রক্রিয়ার বিরুদ্ধে, তারা তো এগুলো কিছুই মানবে না, সব উল্টে পাল্টে ফেলবে, ঠিক না? তো সুতরাং সাস্টেনেবল বলতে তো কিছু নাই আলটিমেটলি, কিন্তু কথা হচ্ছে আছে মানে সেটা করা যায়। পৃথিবীর অনেক দেশের নজির আছে, যদি আপনার ওই সহনশীলতা, না, ওই পৃথিবীর নজির দিয়ে তো বাংলাদেশকে আপনি মিলাতে পারবেন না। বাংলাদেশ তো পৃথিবীর বেনজির একটা কান্ট্রি। এদেশের আইজিও যেরকম বেনজির, কি করবেন এদেশের আইজির কাঁচ দেয়া ঘেরা বাড়ি থাকে, এবং এই ধরনের বেনজির তো আমাদের এখানে আছেই। সুতরাং এই রাষ্ট্রটাই পৃথিবীর কোনো নজিরের সাথে মিলাতে পারবেন না। এটা হয়তো আমাদের নিজেদের গায়ে লাগবে রাষ্ট্রের নাগরিক হিসেবে, কাউকে না কাউকে তো ভালো শুরু করতে হবে। আমরা তো সেই জন্যই চাচ্ছিলাম। দিলু ভাই, আপনি দেখেন, আমি আপনাকে মারবো, আপনি আমাকে মারবেন, আপনি দেখেন পরিস্থিতিটা কোথায়। আপনি যদি এখন আমাদের ফেসবুকেও ঢোকেন, আমাদের আপনি নিজে অনেক গালাগালি খান, আপনি জানেন। আমি প্রতিদিনই খাই। আমি সেদিন আমার একটা ইন্টারভিউ ছাপা হয়েছে প্রথম আলোতে, সেখানে আমি দেখলাম যে নিচে দিয়ে আওয়ামী লীগের সমর্থকরা এত মানে অ্যাগ্রেসিভ, মানে আমি পড়ে শোনালে আপনারা হয়তো হবেন, সময় নষ্ট হবে, যেন পড়ছি না। তাহলে আওয়ামী লীগের মনোভাব হচ্ছে এরকম, বলতেছে যে আইসা নেই, তারপরে তোদেরকে দেখবো। তাই বলছে, ভাই তোমরা তো ছিলাই, আবার আইসা নিয়ে দেখবা কি, তোমরা তো ছিলাই, সবচাইতে সর্বোচ্চ ক্ষমতা নিয়ে তো ছিলা। তা আমরা তো সেই ক্ষমতার মধ্যে স্কুইজড হয়ে যেভাবে হোক আমরা আমাদের যান বাঁচিয়ে হোক সংগ্রামের একটা নিশানা তুলেই তো আন্দোলনটা করেছি। তুমি যে আবার আইসা আমাকে দেখবা, তুমি তো ছিলাই, সবচাইতে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তো ছিলা। এই যে দেখেন, এখনো তারা যদি মনে করে যে আমরা কেন এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারছি। আপনার এটা যেমন সত্যি, তারা এটা করছে, আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও করছে, কিন্তু একই সঙ্গে যারা এখনো ক্ষমতায় যায়নি, যে আমার আশা দেখছে, ইনক্লুডিং যারা ধর্মভিত্তিক রাজনীতির কথা, ইসলামের কথা বলে, তাদের যে ভাষা অশালীন, অশ্লীল, মানে সেটা কি বলবেন? তো আমি তো কোনো পার্থক্য খুঁজে পাই না, মানে সেটা শিকার তো আমি নিজেই। তো আমি আপনাকে যেটা বলি সেটা হলো যে এই ফ্যাসিবাদী মানসিকতা, আমি পুরনো কথা তুলতে চাই না দিলু ভাই, তারপরেও ধরেন আমি তো একটা দল থেকে বহিষ্কৃত হয়েছি। কেন হয়েছি বলেন? আপনি যদি খোঁজেন দেখবেন, দ্বিমত করেছি বলে বা একটা সংস্কারের কথা বলেছি বলে। তো এটা কি গণতান্ত্রিক রূপ হতে পারে? আমি তো দলীয়ভাবেই আমি অ্যাসাইন, দলীয়ভাবে আমার উপর দায়িত্ব দলের সাথে দ্বিমত করার, কি বলেন, তাই না? কনস্টিটিউশনে লেখা আছে, পাভেল ভাই আপনাদের পার্টির কনস্টিটিউশনে লেখা আছে না, দলের কোনো নীতি আদর্শের ব্যাপারে যদি দ্বিমত থাকে আপনি নির্ভয়ে বলবেন। আমরা তো ওত নিই সেটার উপরে যে আমি নির্ভয়ে সেটা প্রকাশ করব। তো এখন সেই প্রশ্ন তুললে তো মানে আমরা কেউই এই মানদণ্ডে পৌঁছাতে পারবো না, কারণ কেউই কারো নেতার বিরুদ্ধে কোনো কথা, কারো কোনো কিছুতে আমরা অ্যালাউ করছি না। সেই জন্যই বলছি যে আমাদের তো, আমি ছাত্রদেরকে বলছিলাম যে তোমরা যদি এত জায়গা ঘেরাও করো, পলিটিক্যাল পার্টি অফিস ঘেরাও করো না কেন? পলিটিক্যাল পার্টি অফিস ঘেরাও করে তোমরা বলো যে আপনাদের দলের সংস্কার লাগবে। দেখেন, আমরা দলীয়ভাবে যখন নীতি ঠিক করেছি, আমরা বলেছি যে আমাদের একজন প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি, ওনারা কেউ 2 অথবা 3 টার্মসের বেশি ইলেক্টেড হতে পারবেন না। কেউ একই সাথে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর পদ, চিফ এক্সিকিউটিভের পদ ধারণ করতে পারবেন না। এই সংস্কারগুলো যদি দলের মধ্য থেকে শুরু না হয়, তাহলে কিন্তু এটা রাষ্ট্রে সাস্টেইনেবল হবে না। আপনি যখনই 2/3 মেজরিটি পাবেন, আপনি কনস্টিটিউশনে বদলায় ফেলবেন, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমি আপনার সাথে একমত যে এই দলীয় ফ্যাসিবাদদের কোনো সংস্কারের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না, এবং একজন আরেকজনকে যে ভাষায় কথা বলছি, ট্যাগিং করছি, ফ্রেমিং করছি, মানে সেম অ্যাজ ওয়েল এজ। এবং দেখেন, কালকে আমি দেখলাম যে এক দলের নেতা বলছেন যে ওই দলের সচিব বেশি, আমাদের দলের সচিব কম, অথচ 2 দলের সচিবরাই কিন্তু নির্যাতিত হয়েছেন একই সাথে। মানে আমি যদি 2 দলের পুলিশ অফিসাররাই কিন্তু একই সাথেই মানে বঞ্চনার শিকার হয়েছেন, 2 দলের লোকেরা একই সাথে জেলখানায় গিয়েছে। যখনই ওনারা একটু সুদিন পেয়েছেন, তখন কিন্তু ওনারা নিজেদের কামড়াকামড়ি করছেন। আমি তো ভয় পাই। আমি আপনাকে একটা ভয়ের কথা বলি, আপনার এই প্রশ্নের উত্তর কারণ অনেকক্ষণ বেশি সময় নেই। আচ্ছা, ভয়টা বলেন, শেষ করেন। ভয়টা বলি, সেটা হচ্ছে আমি ভয় পাচ্ছি বিএনপি যদি ক্ষমতায় আসবে তো যে কোনো একটা, মানে কোনো না কোনো দল তো ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে আমি বিএনপি জামাতের ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা দেখি। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের পরে দেখেন, আগে তো দেখি না, এরপরে দেখি যদি কোনো কারণে জামাত যেটা বলছে ক্ষমতায় আসবে, তাহলে আমি দেখি যে জামাতের বিরুদ্ধে একটা বিরাট অ্যালায়েন্স তৈরি হয়ে যেতে পারে ন্যাশনাল, এবং সেখানে ইসলামিক দলগুলো এই অ্যালায়েন্সটা তৈরি করবে। এখনই আপনি দেখছেন হেফাজত সহ বিভিন্ন দল করছে। সুতরাং এই বিষয়টা মানে আপনি এখন আজকে নির্বাচনেও এটার কিন্তু প্রভাব পড়বে। আমি সময় আর নিচ্ছি না, আপনি পাভেল ভাই সংঘাতময় পরিস্থিতি দেখেন। আপনি বলছিলেন না যে
দুই দলেরই তো লোকজন আছে, তারা সাফার করেছে, এই করেছে। তো আওয়ামী লীগ তো পলিটিসাইজ করেছে, তাদের মতো করে করেছে, এবং যারা এই যে সাফার করলো দুই দলেরই লোক, এরা দলের লোক হলো কিভাবে, সেটা আমার প্রশ্ন আপনার কাছে থাকলে পরে শুনবো। তারা দলের লোক হলো কিভাবে, এবং তারা দলের লোক যদি এইভাবে হয় তাহলে তো একই চিত্র তো। প্রফেসর পাবেল অনেকগুলো বিষয়ের মধ্যে উনি কথা বলেছেন আর কি। সেটা হলো যে আমার মনে হয় যে এই আপনি যে কথার প্রশ্নটা ওখানে নিয়ে গেছিলেন যে আপনারা ঐকমত্য কমিশনে কাদেরকে নিলেন না, আলোচনাটা কি নিয়ে করলেন, ঐকমত্যটা হলো আপনারা বলছেন যে অ্যাডহক বেসিসে হলো কিংবা সাস্টেইনেবল করতে চেষ্টা করেছেন কিনা। আমার কিন্তু খুবই বিনয়ের সাথে বলতে হয় যে ওখানে যারা ছিলেন তারা ঠিক, আমরা কিন্তু যেটা করছি কাঠামোগতভাবে কিন্তু বর্তমান সংবিধানটা মেনে নিয়েই কিন্তু আমরা সংশোধনের কথা বলছি, যে বলছে যে এই অনুচ্ছেদের রিপ্লেসমেন্টটা এটা দিয়ে যেভাবে হবে। তো সেক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় না যে খুব মানে মেধাবী আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব মাঝে মাঝেই সংবিধানের ব্যাখ্যা দিয়েছেন অথবা বলেছেন যে এটা করলে কন্ট্রাডিকশন হবে, এটা করা যাবে না। তো এটার বিপরীতে অন্যদের কাছ থেকে কিন্তু আমরা মানে শুধু তর্কের খাতিরে তর্কটা পেয়েছি, কিন্তু গ্রাহ্য যুক্তি দিয়ে কিন্তু এটাকে খণ্ডনের চেষ্টাটা হয়নি বা প্রতিষ্ঠিত করার চেষ্টাটা হয়নি। এবং সেটা আরেকটা বড় একটা প্রতিফলন আমরা যেটা দেখলাম যে পিআর নিয়ে আলোচনা হওয়ার যদি থাকে তাহলে তো ওর চাইতে বড় প্ল্যাটফর্ম কোথায় ছিল আর, সেটার ফয়সালা